শিক্ষামন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী সেটা করবো আমি ইনশাল্লাহ। যদি আমাদের একজন প্রখ্যাত চিকিৎসক বলেছেন, যিনি এখন বিদেশে থাকেন, জিয়াউদ্দিন সাহেব বলেছেন, ইয়েস আমি নিশ্চয়ই চেষ্টা করবো অ্যাডভাইজার করে এটা পরামর্শ নিতে। আমি সবসময় পরামর্শ নেই, 2 বছরের আমার স্বাস্থ্যমন্ত্রী হিসাবে স্বাস্থ্য খাত কিভাবে এগিয়ে নিয়ে যায়, চিকিৎসা ক্ষেত্রে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এই জন্য আমি বিএমএর সঙ্গে কথা বলেছি, আমি বিখ্যাত অধ্যাপক শিক্ষকদের সঙ্গে কথা বলেছি, সাংবাদিকদের সঙ্গে কথা বলেছি, বিভিন্ন পেশাদারের সঙ্গে কথা বলেছি, কিভাবে আমরা চিকিৎসা ক্ষেত্রে আমরা এগিয়ে যেতে পারি, কিভাবে দরিদ্র মানুষ সেবা দিয়ে দেওয়া যেতে পারে, কিভাবে মেডিকেল শিক্ষাকে আরো সুন্দর করা যায়, এগুলো আমি নিখুঁত করা যায়, এগুলো আমি বিভিন্ন সময় আলোচনা করি। আমি বিশ্বাস করি একক সিদ্ধান্ত সব ভুল হতে পারে, 10 জন বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিশ্চয়ই ভালো হতে পারে, এটা আমি করি এবং করার অভ্যস্ত আমি। আর শুধু আমি বলতে চাই, এখানে যারা তোমরা নতুন শিক্ষা জীবন শুরু করতে যাচ্ছ, তোমরা ওপ নিয়েছো, কিছুক্ষণ আগে ওপ নিয়েছো, অনেকগুলো শব্দ এখানে আছে, অনেকগুলো মহৎ উদ্দেশ্য নিয়ে শিক্ষা জীবন শুরু করতে যাচ্ছ, তার শপথ তোমরা একটু গ্রহণ করেছো, অঙ্গীকার করেছো। আমি যখন মন্ত্রী হিসেবে শপথ নেই, তখন আমি শপথ নিয়েছিলাম আমাদের মহামান্য রাষ্ট্রপতিকে শপথ নিয়েছিলাম, ওদের অঙ্গীকার করেছিলাম, অঙ্গীকার পালন করে যাওয়ার চেষ্টা করে যাচ্ছিলাম। তেমনি তুমিও তোমার অভিভাবকদের সামনে, পিতামাতার সামনে, এতগুলো সম্মানিত শিক্ষকদের সামনে, অধ্যাপকদের সামনে তুমি শপথ নিবে যে তুমি এই কাজগুলো করবে, তোমার শিক্ষা জীবনে তুমি এই কাজগুলি করতে অঙ্গীকারবদ্ধ করবে, তোমার এই শপথকে পালন করতে হবে, শপথকে রক্ষা করতে হবে। এখানে কতগুলো আছে যে তুমি তোমার চিকিৎসার পেশায় তুমি সৎ থাকবে, তুমি অনেস্ট থাকবে, রোগীর প্রতি তুমি সদয় থাকবে, তুমি তার কাজটি তুমি অত্যন্ত সুচারুভাবে দক্ষতার সঙ্গে নিষ্ঠার সঙ্গে করবে। এই শপথ তুমি নিয়েছো, শপথগুলো তোমার সারা জীবন পালন করতে হবে আমি বিশ্বাস করি। কারণ একজন ডাক্তার, একজন চিকিৎসক, একজন চিকিৎসক হওয়ার পর তোমার গায়ে সাদা অ্যাপ্রন থাকবে, এটি হচ্ছে একটা ডিফারেন্ট ড্রেস। আমার সঙ্গে তোমার পার্থক্য এখানে, তোমার এই ড্রেসের মধ্যে তোমার হবে তুমি একজন মহৎ ব্যক্তি, মহান কাজের সাথে জড়িত আছো। তোমার হাতের নিচে তোমার একজন রুগী থাকবে, যে রুগীটি তোমার উপর তাকিয়ে আছে, তুমি তাকে বাঁচতে পারো, তুমি সুস্থ করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বাঁচায়, কিন্তু তারপরেও এই যে মানুষ তাকে সাহায্য করতে পারে। তোমার দুটি হাত, তোমার দুটি চোখ, তোমার হৃদয় সেই রুগীকে জীবন্ত করে তুলতে পারে, সুস্থ করে তুলতে পারে। এই শিক্ষা তুমি গ্রহণ করছো এখানে। তাই বলতে চাই, তোমরা যে বছর এখানে থাকবে, সে বছরটি তুমি সম্পূর্ণ কাজে লাগাবে তোমার চিকিৎসা খাওয়ার জন্য। তোমার মিছিল করার কোনো দরকার নাই, সমাবেশ করার কোনো দরকার নাই, তুমি লেখাপড়া করো, তুমি লেখাপড়া করো, তুমি লেখাপড়া করো, কোনো কিছু করার দরকার নেই। স্লোগান দেওয়ার দরকার নাই, কোনো মিছিল করার দরকার নেই, তুমি তোমার সময়টুকু ব্যয় করো চিকিৎসা হওয়ার জন্য। কারণ এখানে যারা বসে আছে, তোমার অভিভাবক হয়তো কৃষক, হয়তো শ্রমিক, হয়তো সামান্য আয় করে, হয়তো বা সে সরকারি কর্মচারী, বেসরকারি কর্মচারী, অথবা একজন পেশাজীবী মানুষ। কত কষ্ট করে তোমাকে লেখাপড়া করে এখানে এনেছে বলো। তোমার বাবা এখানে কথা বলবো, তোমার মা এখানে কথা বলবো, কত আন্তরিকতা নিয়ে সে মনে করেছিল আমার ছেলেটি, আমার মেয়ে ডাক্তার হবে। এবং সে ডাক্তার হবে কেমন, যারা বাংলাদেশে অনেক ডাক্তার এসছে, যারা বাংলাদেশে অনেক নাম করেছে, বিদেশে তারা চিকিৎসক হিসেবে নাম করেছে, এরকম ডাক্তারই তোমরা হবে। এরকম অনেকে নাম বলতে পারি এখানে, তা বলতে চাই, কিন্তু এইরকম ডাক্তার তোমরা হবে, যে ডাক্তারটি একজন রুগীকে সেবা দেবে শুধু নয়, তোমার পিতা মাতার গর্বিত সন্তান হিসেবে পরিচয় দিতে পারবে। এরকম তুমি একজন অভিভাবকের সন্তান তুমি। সেই জন্য আমি বলতে চাই, তোমাদের শিক্ষা জীবনে এই 5টি বছর তোমরা প্রতিটি সময় ব্যয় করবে তোমার শিক্ষার জন্য, একজন ভালো ডাক্তার হওয়ার জন্য, নিষ্ঠাবান ডাক্তার হওয়ার জন্য, একটা দরদি মনের ডাক্তার হওয়ার জন্য তুমি নিজেকে ব্যয় করবে, গড়ে তুলবে নিজেকে। এটা আমরা আশা করি। এই ব্যাপারে আমাদের সহযোগী সবাই থাকবে। আমি জানি এখানে যারা বসে আছেন
তারা সবাই অভিজ্ঞ, অত্যন্ত দক্ষ, অত্যন্ত হৃদয়বান শিক্ষিত শিক্ষকরা বসে আছে। তারা তোমাদেরকে শিক্ষা দেবে, তোমরা ক্লাস নেবে, তোমাদেরকে শিখাবে কিভাবে একজন ভালো চিকিৎসক হওয়া যায়। আমার এক ছোট ভাই ডাক্তার ছিল এই জন্য বললাম সে আজকে নাই, দুনিয়ায় নেই। তো কম বয়সে মারা গেছে, একটা রোমিও। সে যখন প্রথম ডাক্তার হলো, যখন পাস করলো বিবিএস, প্রথমে এসে মানে দেখেছি, মনে আছে এখনো, চোখের পানি ফেলে সে আমার মাকে সালাম করলো, কারণ তার বাবা, আমার বাবা তখন ছিল না, আমার পিতা আসলে জীবন চলে গেছে। তখন তার সন্তান, একটা সন্তান ডাক্তার হয়েছে, সে কষ্ট ধরে একটা পায় না, আমাদের কষ্ট ধরে একটা পায় না। তখন তার পিতা তো নাই, আমার পিতা তো সেরকম নাই। সেটা আমি জানি যে ডাক্তারের যে আনন্দ আমি জানি। ডাক্তার হয়েছিল যদি সে তার জীবন শেষ করতে পারেনি, পূর্ণ করতে পারেনি ডাক্তার হিসেবে, সেটা আমি বিশ্বাস করি। যারা তোমরা ডাক্তার হচ্ছ, চিকিৎসক হচ্ছ, তারা সত্যিকার অর্থেই একজন চিকিৎসক হিসাবে মানুষের সেবা করবে, জনগণের সেবা করবে, এটা আমি বিশ্বাস করি। আজকে অনেকগুলো কথা এখানে বলা হয়েছে যে আমাদের কোনো সমস্যা আছে। ইয়েস, আমি জানি এর সমস্যা আছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছেন শিক্ষাক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে হোক, সাধারণ শিক্ষা ক্ষেত্রে হোক। তো আন্তরিক ভাবে এই কাজটা তিনি করেছেন। আমি কথা বলতে চাই, আমাকে বিশ্লেষণ সাহেব বললাম, জানতাম না ঠিক এটা, জানতাম না। এখানে একটা হোস্টেলের একটা কষ্ট আছে। আমি আমাদের কথা দিচ্ছি, চেষ্টা করবো যে নতুন হোস্টেল এখানে করা যায়, ভবন যেটা করা যায়। এবং এই ব্যাপারে আমি উদ্যোগ গ্রহণ করবো, মানুষের সে কথা উদ্যোগ গ্রহণ করবো। কেন এখানে অভিভাবকরা আজ চিন্তা করছে যে আমার ছেলে মেয়েরা কিভাবে থাকবে। এখানে অনেকগুলো সমস্যা আছে, সীমাবদ্ধ সম্পদ আমাদের জানা, সম্পদের মধ্যে আমাদের কাজ করতে হয়। এ ব্যাপারে আমি উদ্যোগ গ্রহণ করবো। আমি বলেছি যে এখানে কতগুলো সমস্যা আছে, মেয়েদের হলের সংস্কারের ব্যাপারটা আছে। আমি ইসমাইল সাহেবকে বলবো আপনি দ্রুত ব্যবস্থা নেন এ ব্যাপারে। রিনোভেশনের যে যা যা করণীয় আমি পয়সা আপনাকে দেবো, আপনি করার ব্যবস্থা গ্রহণ করেন। মেয়েদের কষ্ট না, আমি এর সাহায্য করতে পারি। আজকে সন্ধানী, এখানে একজন সন্ধানী আছে, অর্গানাইজেশন আছে ঢাকা মেডিকেল কলেজে। আমি তাদের কথা দিয়েছিলাম খুব দ্রুত তোমরা একটা অ্যাম্বুলেন্স পাবে, তার ব্যবস্থা আমি করে দিচ্ছি ইনশাআল্লাহ। সে ব্যাপারে প্রয়োজন ব্যবস্থা না হবে, সন্ধানীকে একটা অ্যাম্বুলেন্স দিতে হবে, দ্রুত দেওয়া। আর প্রিন্সিপাল সাহেবের নাকি গাড়ি ভাঙা, প্রিন্সিপাল সাহেব গাড়ি যদি ভাঙা থেকে যাতে করে কি হয়ে চলবে বলো, সেটা ভালো গাড়ি দেওয়ার ব্যবস্থা আমি ইনশাআল্লাহ করবো প্রিন্সিপাল সাহেবকে। এবং মিস্টার ইসমাইল সাহেবকে আমি একটা গাড়ি ইনশাআল্লাহ দেবো, দ্রুত দেবো, ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। গাড়িতে ভালো না হয় ব্যবস্থা করা। কিন্তু আমার একটা কথা আছে, সেটা হলো ডাক্তার হওয়ার পরে যখন তোমার ডাক্তার হবে ভবিষ্যতে, বাপ মায়ের পিতৃভূমিতে যেতে হবে, গ্রামে যেতে হবে। কিন্তু না হলে আমরা সবাই কষ্ট পাবো। আমি গত বছর ৬,০০০ ডাক্তার নিয়োগ দিয়েছিলাম শেখ হাসিনার নির্দেশে। They're all young doctors, তারা সবাই তরুণ ডাক্তার ছিল। যখন আমি গত বছর তাদের অ্যাড্রেস করি, আমি বলেছিলাম তোমরা 33তম বিসিএস পাস করে এসছো, তোমাদের এখন গ্রামে যেতে হবে 2 বছর 3 বছরের জন্য। এবং তোমাদেরকে আমি বলেছিলাম, ওদেরকে আমি বলেছিলাম যে তোমাদেরকে আমি নিজের জেলায় দেবো, যেটা সরকারি কর্মচারীরা হয় না। তারা আমি নীতিমালা করেছিলাম, যার জেলায় তাকে পোস্টিং দিয়েছি। তার প্রায় 2 বছর ধরে তারা গ্রামেই আছে, এবং তার উপজেলায় আমি পোস্টিং দিয়েছিলাম। স্বামী স্ত্রী যারা ডাক্তার তাদেরকে আমি একই জায়গায় পোস্টিং দিয়েছি, কোনো এবং নিজের জেলায় দিয়েছি,